এই যে পরিকল্পনাটা আইএসআই এর বাংলাদেশের সঙ্গে আত্মীকরণ করার, আবার শেখ হাসিনা কি কিছু বুঝতে পারেননি যে তার কথায় কোট আনকোট বলি জামাত, তিনি তো জামাত বলেছেন, এই শব্দটা তিনি ব্যবহার করেছেন, বা পাকিস্তানের এই যে কেরামতি, তার কাছে কি ইন্টেলিজেন্স মারফত কোনো খবর আসেনি? দেখুন, প্রথম ব্যাপার হলো যে আমি নিশ্চিত যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের ইন্টেলিজেন্স কর্মকর্তারা নিয়মিত ব্রিফিং করে থাকেন, বলে থাকেন, সেটা এসছে, জেনেছে। এবং উনি যতদিন পর্যন্ত তার ওই ডেস্কে ছিলেন, তিনি যতদিন পর্যন্ত অফিসে গেছেন, আমি আপনি নিশ্চয়ই এটা বলতে পারেন যে তিনি কি কঠোর ভাবে এদেরকে দমন করেছে। যেমন আপনি জানেন যে পাকিস্তানি জাহাজগুলো তাদের পণ্যের ব্যাপারে রেড নোটিস আওয়ামী লীগের আমলেই ছিল, এর আগের আমলেও ছিল। এর আগের আমলে ছিল বলতে আওয়ামী লীগের আগের আমলে ছিল। বিএনপির সময়ও কিন্তু এই যে এইভাবে জাহাজ ঢুকতে দেখা যায়নি। বিএনপির সময় এরকম জাহাজ আসেনি, পাকিস্তানি জাহাজ আসতে পারেনি, তখন একটা এই ব্যাপারগুলোকে খুবই প্রবল ভাবে মেনটেন করা হতো, ইরেসপেক্টিভ অফ দ্য চেঞ্জিং অফ গভর্নমেন্ট অর হোয়াট এভার ইট ইজ। এমনকি এরশাদের আমলেও এই ব্যাপারগুলোকে মেনটেন করা হয়েছে, জিয়াউর রহমানের আমলে, মোস্তাকের আমলেও এগুলো তখন মেনটেন করা হয়েছে। এই ভয়ঙ্কর ব্যাপারগুলো তো আমরা এখন 2024 দেখতে পাচ্ছি। কিন্তু যে প্রশ্নটা ছিল যে প্রধানমন্ত্রীর কাছে, এই যে পাকিস্তানের সাথে স্বাভাবিকীকরণ, পাকিস্তানকে এখানে নিয়ে আসা, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার নানান ধরনের ব্রিফিং এ বারবার এই পাকিস্তানের প্রসঙ্গ এনেছে। তিনি কিন্তু বলেছে যে যে দেশটাকে পাকিস্তানি করতে চায়, পাকিস্তানিকরণের পরিকল্পনা চলছে, ষড়যন্ত্র চলছে, তিনি বারবার বলেছেন। আমি আপনাকে কিছুক্ষণ আগে আমাদের যে মধ্যবিত্ত সমাজের কথা বলেছি, আমাদের যে সাধারণ নাগরিকদের কথা বলেছি। আমি তো বাংলাদেশের সন্তান, বাংলাদেশের মাটিতে আমার জন্ম হয়েছে, একটা দীর্ঘ সময় সেখানে বেড়ে উঠেছি। এই দেশটা, এই দেশের আলো বাতাসে আমি বড় হয়ে আমি আমি এই দেশটার আমার শরীর 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 জুড়ে বাংলাদেশ। কিন্তু মাতৃভূমি বলে কথা, আমি টান তো থাকাটা খুব স্বাভাবিক না? এই পুরো শরীরটা, কারণ এখন বাংলাদেশ হয়তো আমি যেতে পারছি না, দ্যাটস ট্রু, কিন্তু কেন কথাটা বলছি, একজন বাংলাদেশী হিসেবে এখন আমি এই বাংলাদেশের সাথে নিজেকে যখন রিলেট করতে যাই, আমার খুব বেগ পেতে হয়। আমাকে বারবার প্রশ্ন করতে হয় যে এটা কি বাংলাদেশ নাকি এটি পূর্ব পাকিস্তান, এটি পাকিস্তানের একটি অঙ্গরাজ্যতে পরিণত হয়েছে। এখন আপনার যে প্রশ্নটা, সেটার সরাসরি উত্তরটা হচ্ছে যে আমরা সাধারণ নাগরিকরা, আমাদের কি কোনো দায় আছে, আমাদের ঘাড়ে কি কোনো ওনাস আছে, মানে এনি কোনো ধরনের দায় কি আমরা অনুভব করি? রাষ্ট্র আপনার মেজার নিবে, রাষ্ট্র আপনার ট্যাক্সের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করতে পারে, পাকিস্তানি পণ্যের ক্ষেত্রে সে পাকিস্তানি জাহাজ আসা বন্ধ করতে পারে, সে পাকিস্তানি আপনার বিভিন্ন পণ্যকে আপনার বাংলাদেশে রেস্ট্রিক্ট করতে পারে। কিন্তু আপনাকে একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার আমার দায়টা কোন জায়গাতে? যেই মেয়েটি পাকিস্তানি থ্রি পিস পরে আপনার অনেক বড় বড়াই করছে, খুব উচ্ছ্বাস প্রকাশ করছে, সেটা তো আর মাননীয় প্রধানমন্ত্রী এসে চেঞ্জ করে দিয়ে যেতে পারবেন না। তিনি তো বলতে পারবেন না যে তুমি পাকিস্তানি পণ্য পরো না। উনি, আমাদের তো কনস্টিটিউশন আছে, সেই সব জায়গাতেও প্রধানমন্ত্রী হয়তো হস্তক্ষেপ করেন না। তারপরে যেই মানুষটি পাকিস্তানি ক্রিকেট খেলা দেখে আপনার বলছে স্টেডিয়ামে গিয়ে আফ্রিদি প্লিজ ম্যারি মি, যে নারীটি বলছে, তাকে তো প্রধানমন্ত্রী আটকাতে পারবে না। যেই ছেলেটা পাকিস্তানি ব্যাট নিয়ে এসে উচ্ছ্বাস প্রকাশ করছে, পাকিস্তানি একটা পণ্য এনে উচ্ছ্বাস প্রকাশ করছে, পাকিস্তানি দলকে দেখে তার পায়ে লুটিয়ে পড়ছে, পাকিস্তানকে দেখে যে লোকটি উচ্ছ্বাস প্রকাশ করছে, পাকিস্তানের জন্য যে গদগদ হয়ে যাচ্ছে, সেই পর্যায়ে তো প্রধানমন্ত্রী যেতে পারবে না। ফলে এইটা একটা মেন্টালিটির ব্যাপার। সরকার একটা মেজার ঠিকই নেয়, সাধারণ জনতা যদি সেই কালচারাল জায়গাগুলোতে, সেই পদক্ষেপগুলোতে সাহায্য না করে, তার মনের ভেতরে যদি পেয়ারে পাকিস্তান আকুপাকু করতে থাকে, আপনি হাজারো আইন দিয়ে সেটা কি বন্ধ করতে পারেন? এটাই হচ্ছে কথা। কিন্তু আপনাদের আমি 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 একটু যোগ করি, আপনাদের পশ্চিমবঙ্গের কথাই যদি আমি ধরি, আমি নাম বলবো না, পশ্চিমবঙ্গের থেকে ভারতকে ঘৃণা করে এমন কিছু অংশ মানুষ আছে না? আছে তো, যে তারা বেঁচে আছে ভারতের মাটিতে, কিন্তু ঘৃণা করছে ভারতকে, মন পড়ে আছে, তার পুরো মন দিল সে দিয়ে রেখেছে পাকিস্তানকে। এমন মানুষও আমি ভারতে দেখেছি। আমি এমন মানুষও দেখেছি যে বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য ভারতে গেছে, বিভিন্ন হসপিটালে, সেখানে গিয়ে এসে ভারতকে নানান ধরনের গালিগালাজ করছে, অথচ তার মা বাবা ভাই বোনকে কাউকে না কাউকে নিয়ে এসেছে ভারতেরই কোনো একটা হসপিটালে। সুতরাং এই ধরনের মানুষের মেন্টালিটি তো আপনি চেঞ্জ করতে পারবেন না। যে দেশে আটার দাম, চালের দাম এবং গ্যাস, কেরোসিন এগুলোর দাম 1000 টাকা ছাড়িয়ে গিয়েছে, তারা নিজেরা না খেয়ে বাংলাদেশকে পাঠাচ্ছে,
এটা কি বাংলাদেশের মানুষ বুঝতে পারছে না এখনো যে এটা একটা ভাওতা দেওয়া হচ্ছে? দেখুন, বাংলাদেশের মানুষ কিন্তু মোটামুটি সবই বুঝতে পারছে। মানে এখন তো একদম মানে তাদের কাছে জলবৎ তরলং একটা ব্যাপার, যা হচ্ছে না হচ্ছে। কিন্তু বাংলাদেশের একটা বড় সমাজ কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর একটা অংশ, যেমন উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এই সমাজটা বরাবরই সারা পৃথিবীতেই বোধ করি, শুধু বাংলাদেশের কথাই আমি কেন বলবো, মধ্যবিত্ত সমাজ সবসময় সুবিধাবাদী একটা চরিত্র তার আছে। সে যখন একটা বড় ধাক্কা না খায়, বড় একটা বিপ্লব বা বড় একটা আন্দোলন কেউ করলো, তখন গিয়ে তার পেছনে গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ায়। এটা সারা পৃথিবীতেই মধ্যবিত্তের এই চরিত্রটা। ফলে বাংলাদেশের জনগণ অপেক্ষায় আছে যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি একটা বিপ্লবের ডাক দেয়, যদি তারা রাস্তায় নেমে আসে, তাহলে তারাও আসবে। মানুষ এই লেভেলের ফুঁসে আছে। সেটা আলাদা রাজনৈতিক প্রস্তুতির ব্যাপার, আলাদা রাজনৈতিক চিন্তার ব্যাপার। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন, সাধারণ মানুষ আলটিমেটলি এরকম একটা টেরোরাইজ অবস্থাতে, যেখানে আপনার সেনাবাহিনী সম্পূর্ণভাবে এই সমন্বয়কদেরকে গার্ড দিয়ে রাখছে। আপনি ভাবতে পারেন, একটি ছেলে এখন ঢাকা ইউনিভার্সিটি থেকে 3rd ইয়ার বা 2nd ইয়ারে পড়ে, এই সার্জিস আলম যে ছেলেটা, তাকে সেনাবাহিনী যেভাবে আপনার গার্ড দিচ্ছে, যেভাবে তার জন্য 4টা-5টা গাড়ি তার আগে পিছনে থাকছে, আপনার কাছে মনে হতে পারে এটা মনে হয় প্রেসিডেন্ট যাচ্ছে। আপনার কাছে মনে হতে পারে যে কোনো একটা এমপি আপনার এই ধরনের গার্ড পাচ্ছে, প্রোটোকল পাচ্ছে। সেটা সেনাবাহিনী অফিসাররা পারলে তার পা ধরে সালাম করে। সেখানে পুলিশকে যেভাবে দেখলাম যে সার 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 করছে, মানে একটা ভয়ঙ্কর অবস্থা। সুতরাং এরকম একটা অবস্থাতে বাংলাদেশের সাধারণ মানুষ যে এই পাকিস্তানি জাহাজে কি এলো, আমাদেরকে জবাব দিতে হবে, কেন কন্টেনার গুলোকে কোনো ধরনের চেক করা হচ্ছে না, আমাদের ট্যাক্স অফিস থেকে, রেভিনিউ অফিস থেকে কেন এটাকে চেকিংটা বাদ দিয়ে দেওয়া হলো, রেড নোটিশ তাদের উপর থেকে কেন প্রত্যাহার করা হলো, এই প্রশ্নগুলো সাধারণ মানুষের তরফ থেকে যে করবে, বা কোনো আইনজীবী যে একটা রিট পিটিশন দায়ের করবে বন্দর কর্তৃপক্ষের উপরে কিংবা আপনার ট্যাক্স অফিসের এগেইনস্টে, যেহেতু তারা সরকারি প্রতিষ্ঠান, ফলে রিট পিটিশন ইজিলি দায়ের করা যায় এইভাবে যে কেন এই পাকিস্তানি জাহাজের উপর থেকে রেড নোটিশ প্রত্যাহার করা হলো, সেটার জবাব চায়, একটা রুল ইস্যু করতে চায়। কিন্তু আলটিমেটলি এই সাহস কে করবে? ধরা যাক যে কোনো একজন আইনজীবী করলো, কালকেই তাকে 10টা মার্ডার কেসে ফাঁসিয়ে তাকে জেলে ঢুকিয়ে দিবে। সো বাংলাদেশে তো এখন এই জিনিসটা চলছে, ভয়ঙ্কর, একদম ভয়ঙ্কর। মানে এইরকম এই অবস্থায় পরিস্থিতি চলছে বাংলাদেশের যে যাচ্ছে, যে মানুষ সেখানে মাথা উঁচু করতে বোধহয় ভয় পাচ্ছে, যে গলা তুলে কথা বললে বা মাথা উঁচু করে কথা বললে হয়তো তার পেছনে 10টা খাড়া নেমে আসবে। মানে অদ্ভুত একটা বিষয় এই একদম। মুহূর্তে। আপনাকে আমি একটা ইন্টারেস্টিং তথ্য দিতে পারি, যেটা একটু ভাবার বিষয় মনে হয়, দর্শকরাও ভাবতে পারেন। সেটা হলো যে আজকের যে অবস্থাটা আপনি দেখছেন, এই যে পাকিস্তানিকরণ বা পাকিস্তানি যে পুরো ব্যাপারটা,